শোনো, আজকের কথাগুলো একটু অন্যরকম হবে, একটু কঠিন, একটু তেতো, কিন্তু সত্য, একদম নিরেট সত্য। আমি জানি তুমি হয়তো এখন একা বসে আছো, হয়তো রাত গভীর, অথবা দিনের আলোয় ভিড়ের মাঝেও তুমি একা। তোমার মনের ভেতর একটা ঝড় চলছে, অথচ বাইরে তুমি শান্ত, একদম স্থির। গত ভিডিওতে আমার এক বোন একটা কমেন্ট করেছে। কমেন্টটা পড়ার পর আমি কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলাম। সে লিখেছে, ভাই, আমার বাবা মায়ের সম্মানের কারণে তাদের বড় মেয়ের হাসি ওই বিবাহের আগুনে পোড়াতে হয়েছে। এখন মন খুলে হেসে কথা বলতেও ভয় লাগে, পরক্ষণেই যদি কাঁদতে হয়। দেখো, এই কথাটা শুধু ওই বোনের না, এই গল্পটা হয়তো তোমারও। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখে বড় হই, ভালো মানুষ হতে হবে, সবাইকে খুশি রাখতে হবে, বড়দের সম্মান রাখতে হবে। শুনতে খুব ভালো লাগে, তাই না? খুব আদর্শবাদী মনে হয়। কিন্তু কেউ আমাদের এটা শেখায়নি যে অন্যকে আলো দিতে গিয়ে নিজেকে কতটা পোড়াতে হয়। মোমবাতির মতো, যে নিজে গলে শেষ হয়ে যায় শুধু অন্যদের অন্ধকার দূর করার জন্য। আর শেষে পড়ে থাকে শুধুই কিছু ছাই, যার দিকে কেউ ফিরেও তাকায় না। আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করি, একদম বুকের বাঁ পাশে হাত দিয়ে উত্তর দাও তো। তুমি শেষ কবে নিজের জন্য হেসেছ? মানে লোক দেখানো হাসি না, সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার জন্য হাসি না, ওই যে প্রাণের ভেতর থেকে আসা একটা হাসি, যেখানে কোনো ভয় নেই, কোনো পিছু টান নেই। মনে করতে পারছো না, তাই না? পারবে না, কারণ তুমি তো এখন আর তুমি নেই। তুমি এখন একটা ভূমিকা পালন করছো, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্বামী, কারো স্ত্রী, কারো বাবা বা মা। এই চরিত্রগুলো পালন করতে করতে আসল মানুষটা হারিয়ে গেছে। তুমি এখন একটা রোবট। সকাল থেকে রাত পর্যন্ত তুমি শুধু অন্যের প্রত্যাশা পূরণ করে যাচ্ছ। বাবা মা চাইলেন, তাই নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে এমন একটা কেরিয়ার বেছে নিলে যেটা তুমি ঘৃণা করো। শ্বশুরবাড়ির মানুষ খুশি হবে, তাই নিজের ব্যক্তিত্বকে দুমড়ে মুচড়ে এমন একটা ছাঁচে ফেললে যেখানে তোমার দম বন্ধ হয়ে আসে। স্বামী বা স্ত্রী কি ভাববে সেই ভয়ে নিজের ছোট ছোট শখগুলোকে গলা টিপে মারলে। আর ফলাফল? সবাই খুশি, সবাই তোমাকে বাহবা দিচ্ছে, বলছে ও খুব ভালো ছেলে বা ও খুব লক্ষ্মী মেয়ে। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে তুমি দেখো, সে কি খুশি? তার চোখের নিচে কালি কেন? তার দৃষ্টিতে এত ক্লান্তি কেন? আমাদের সমাজের একটা খুব নোংরা খেলা আছে, এটাকে আমি বলি গিল্ট ট্র্যাপ বা অপরাধ বোধের ফাঁদ। যখনই তুমি নিজের জন্য একটু ভাবতে যাবে, সমাজ তোমাকে স্বার্থপর বলবে, তোমার পরিবার তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে। আমরা তোর জন্য এত করলাম আর তুই আমাদের কথা ভাবলি না। এই একটা বাক্য তোমাকে দিনের পর দিন মেরে ফেলে। ওই বোনটা কমেন্টে লিখেছে সে হাসতেও ভয় পায়। চিন্তা করো, একটা মানুষ কতটা মানসিকভাবে বিধ্বস্ত হলে হাসিকে ভয় পায়। কারণ তার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন তাকে শিখিয়ে দিয়েছে, বেশি হেসো না, এরপরেই বড় কোনো কান্না অপেক্ষা করছে। এই যে একটা ট্রমা, এই যে একটা প্যানিক, এটা একদিনে তৈরি হয়নি। দিনের পর দিন নিজের ইচ্ছাকে খুন করতে করতে এটা তৈরি হয়েছে। পুরুষদের কথায় আসি। ভাই, তুমি ভাবছ তোমার কাঁধে তো সংসারের সব দায়িত্ব, তোমাকে তো পাথর হতে হবে, কাঁদতে পারবে না, কষ্ট পেতে পারবে না, মাস শেষে টাকা এনে টেবিলে রাখতে হবে। তোমার মা বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। তুমি তাদের হিরো। কিন্তু হিরোর কি কষ্ট হতে নেই? হিরোর কি বুক ফাটে না? অফিসে বসের ঝাড়ি, রাস্তায় জ্যাম, পকেটে টাকার টান, আর তার উপর রিলেশনশিপের প্রেশার। তুমি সবার সব আবদার মেটাচ্ছ, বাচ্চার দামি স্কুল, বউয়ের শাড়ি, বাবা মায়ের চিকিৎসা, সব করছো। কিন্তু রাতে যখন বালিশে মাথা রাখো, তখন কি খুব শান্তি লাগে? নাকি মনে হয় আমি আসলে কি করছি, কার জন্য করছি? আমি যদি কাল মরে যাই, কয়দিন এরা আমাকে মনে রাখবে? বিশ্বাস করো, এই চিন্তাগুলো তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি হয়তো ভাবছো তুমি স্যাক্রিফাইস করছো, তুমি মহান, কিন্তু আসলে তুমি নিজেকে তিলে তিলে শেষ করছো। আর ভয়ের ব্যাপার কি জানো? তুমি যাদের জন্য নিজেকে শেষ করছো, তারা হয়তো এটা বুঝতেই পারছে না। তারা এটাকে তোমার দায়িত্ব বা কর্তব্য মনে করছে। তোমার রক্ত, ঘাম আর কান্না তাদের কাছে শুধুই সার্ভিস। একটা ক্রুয়েল সত্য বলি, শোনো, মানুষ তোমাকে ততদিনই মনে রাখবে যতদিন তুমি তাদের প্রয়োজনে আসবে। যেদিন তুমি না বলতে শিখবে,
যেদিন তুমি নিজের বাউন্ডারি সেট করবে সেদিন দেখবে এই আপন মানুষগুলোর আসল চেহারা। তখন বুঝবে তুমি আসলে একা ছিলে, একাই আছো। ওই বোনের গল্পটা ভাবো, বাবা মায়ের সম্মান, খুব ভারী একটা শব্দ, সম্মান। এই সম্মানের বোঝাটা সবসময় মেয়েদের ঘাড়েই কেন বেশি চাপে? একটা মেয়েকে কেন নিজের হাসি, নিজের স্বপ্ন, নিজের অস্তিত্ব পুড়িয়ে প্রমাণ করতে হবে যে সে ভালো মেয়ে? আর ছেলেরা, তাদের কেন মেশিনের মতো খেটে প্রমাণ করতে হবে যে সে যোগ্য? আমরা একটা ফেক বা মেকি সমাজে বাস করছি। এখানে যার যত বেশি টাকা তার তত সম্মান, অথবা যে যত বেশি নিজেকে বিলিয়ে দিতে পারে তার তত নাম। কিন্তু দিন শেষে যখন ঘরের দরজা বন্ধ হয়, তখন এই সম্মান, এই নাম, এগুলো কি তোমার চোখের জল মুছিয়ে দেয়? দেয় না। তুমি হয়তো এখন ডিপ্রেশনে আছো, ভাবছো জীবনটা হয়তো এমনই, মানিয়ে নেওয়াই জীবন। ভুল, একদম ভুল কথা। মানিয়ে নেওয়া জীবন নয়, ওটা দাসত্ব। তুমি পরিস্থিতির দাস হয়ে গেছো, তুমি অন্যের ইমোশনের দাস হয়ে গেছো। তুমি ভাবছো সবাই যদি আমার উপর খুশি থাকে তাহলেই আমি ভালো থাকব। কিন্তু ভাই বা বোন, একটা কলসিতে যদি নিচে ছিদ্র থাকে, তুমি যতই জল ঢালো সেটা কি ভরবে? ভরবে না। তোমার মনের ভেতর সেই ছিদ্রটা তৈরি হয়েছে। অন্যের ভ্যালিডেশন বা স্বীকৃতি দিয়ে তুমি সেই ছিদ্র ভরাতে পারবে না। তুমি নিজেকে হারিয়ে ফেলেছ, আর যে নিজেকে হারিয়ে ফেলে তাকে পুরো পৃথিবী দিলেও সে খুশি হতে পারে না। আজকের এই স্ক্রিপ্ট বা আলোচনা কোনো মোটিভেশনাল বুলিয়া ওড়ানোর জন্য নয়। আমি তোমাকে মিথ্যা আশা দেব না যে কাল থেকেই সব ঠিক হয়ে যাবে। না, কিচ্ছু ঠিক হবে না যতক্ষণ না তুমি নিজে ঠিক হচ্ছ, যতক্ষণ না তুমি বুঝতে পারছো যে তুমি একটা ট্র্যাপে বা ফাঁদে আছো। তোমার এই যে সবাইকে খুশি করার রোগ, এটা একটা নেশার মতো। তুমি মানুষের প্রশংসা শোনার নেশায় আসক্ত। তুমি চাও সবাই তোমাকে ভালো বলুক, কিন্তু এই চাওয়ার বিনিময়ে তুমি নিজের সত্তাকে বিক্রি করে দিয়েছ। এখন প্রশ্ন হলো, এই ব্যথাটা কি তুমি সারা জীবন বয়ে বেড়াবে? এই যে বুকের ভেতর একটা চাপা কান্না যেটা গলার কাছে এসে আটকে যায়, সেটা কি এভাবেই থাকবে, নাকি তুমি আয়নার ধুলো মুছবে? তুমি হয়তো ভাবছো, আমার তো আর কোনো উপায় নেই, আমি তো আটকা পড়ে গেছি। শোনো, মানুষ কখনো আটকা পড়ে না যদি না সে মানসিকভাবে হার মেনে নেয়। তোমার শরীর হয়তো চার দেয়ালের মাঝে বন্দী বা সংসারের জালে বন্দী, কিন্তু তোমার মন, ওটা তো স্বাধীন হওয়ার কথা ছিল। কিন্তু তুমি নিজের মনকেও শিকল পরিয়ে রেখেছ, লোকে কি বলবে নামের শিকল। আমরা মেনে নিয়েছি যে আমরা ভালো নেই। আমরা মেনে নিয়েছি যে আমরা অন্যের হাসির জ্বালানি হিসাবে নিজেকে পোড়াচ্ছি। এখন প্রশ্ন হলো, কেন? কেন তুমি না বলতে পারো না? কেন তোমার মেরুদণ্ডটা সোজা হয়ে দাঁড়াতে পারে না যখন কেউ তোমার সীমানা লঙ্ঘন করে? কেন ওই বোনটি তার বাবা মায়ের সম্মানের ভয়ে নিজের জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলল, কিন্তু প্রতিবাদ করতে পারল না? এর উত্তরটা খুব গভীর, এবং উত্তরটা শুনলে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে পারে। আমরা ছোটবেলা থেকে একটা সার্কাসের প্রাণীদের মতো ট্রেন্ড হয়েছি। বিশ্বাস হচ্ছে না? ভেবে দেখো, ছোটবেলায় যখন তুমি নিজের ইচ্ছায় কিছু করতে যেতে, তোমাকে ধমক দেওয়া হতো। আর যখন তুমি বাবা মায়ের কথা মতো চুপচাপ বসে থাকতে, তখন বলা হতো লক্ষ্মী ছেলে বা ভালো মেয়ে। আমাদের ব্রেন সেই ছোটবেলা থেকে একটা সমীকরণ বা ইকুয়েশন শিখে গেছে। নিজের ইচ্ছা সমান খারাপ বা শাস্তি, অন্যের ইচ্ছা পূরণ সমান ভালো বা পুরস্কার। এই কন্ডিশনিং বা মানসিক প্রোগ্রামিং এতটাই শক্তিশালী যে বড় হওয়ার পরও আমরা অবচেতনভাবে সেই পুরস্কার বা ভালো মানুষের তকমাটা খুঁজি। তুমি ভাবছো তুমি মহানুভবতা দেখাচ্ছ, কিন্তু আসলে তুমি ছোটবেলার সেই ভয়ের কাছে জিম্মি। তুমি ভয় পাচ্ছ, যদি আমি নিজের মতো করে বাঁচি তবে আমি ভালোবাসা হারাবো, আমি একা হয়ে যাব। এবং এখানেই সমাজ তার নোংরা খেলাটা খেলে। আমাদের সমাজ ব্যবস্থাটা একটা বিশাল মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। এটার নাম লোকে কি বলবে। এই একটা বাক্য কোটি কোটি স্বপ্নের কবর দিয়েছে। ওই বোনটা লিখেছে বাবু মায়ের সম্মানের কারণে। আচ্ছা, সম্মান জিনিসটা আসলে কি? সমাজের চোখে সম্মান মানে কি জানো? সম্মান মানে হলো তুমি কতটা নীরবে সহ্য করতে পারো। একটা মেয়ে যদি শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করে মুখে কুলুপ এঁটে থাকে, সমাজ তাকে বলে ধৈর্যশীলা, মহাসম্মানিতা। আর যে মেয়েটা প্রথম দিনেই অন্যায়ের প্রতিবাদ করে, তাকে সমাজ বলে বেয়াদব, সংসার ভাঙানি। কি অদ্ভুত, তাই না? এখানে ভিকটিম বা শিকারকে দোষ দেওয়া হয়, আর নির্যাতনকারীকে প্রশ্রয় দেওয়া হয় সম্মানের দোহাই দিয়ে। বোন, তোমাকে একটা নিষ্ঠুর সত্য বলি,
তোমার বাবা মায়ের সম্মান তোমার হাসির চেয়ে দামি হতে পারে না। যে সম্মান বাঁচাতে গিয়ে সন্তানকে রোজ রাতে বালিশ ভেজাতে হয়, সেটা সম্মান নয়, সেটা অহংকার। সেটা সমাজের কাছে মেকি আভিজাত্য দেখানোর একটা প্রপস মাত্র। তোমাকে তারা ভালোবাসে, আমি অস্বীকার করছি না, কিন্তু তাদের ভালোবাসার চেয়ে তাদের সামাজিক ইমেজের প্রতি প্রেমটা হয়তো একটু বেশি। এটা শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। আর ভাই, এবার তোমার দিকে আসি। পুরুষের জীবনটা আরেকটা ট্র্যাপ। তোমাকে শেখানো হয়েছে ভালোবাসা শর্ত সাপেক্ষ, কন্ডিশনাল। বিশ্বাস করো না, কাল থেকে চাকরি ছেড়ে দাও, কাল থেকে পকেটে টাকা থাকা বন্ধ হোক, দেখবে ঘরের সবচেয়ে কাছের মানুষগুলোর ব্যবহারের টোন বদলে গেছে। স্ত্রী খিটখিট করবে, বাবা মা দীর্ঘশ্বাস ফেলবে, আত্মীয়রা ফোন ধরা বন্ধ করে দেবে। সমাজ পুরুষকে মানুষ হিসেবে দেখে না, দেখে একটা রিসোর্স বা সম্পদ হিসেবে। তুমি যতক্ষণ প্রোভাইড করতে পারছো ততক্ষণ তুমি রাজা। যেদিন তুমি পারবে না, সেদিন তুমি বোঝা। একটা খুব ফেমাস কথা আছে, জগতে শুধুমাত্র নারী, শিশু এবং কুকুরকে নিঃশর্ত ভালোবাসা হয়। পুরুষকে ভালোবাসা হয় শুধুমাত্র সে কি দিতে পারে তার উপর ভিত্তি করে। এই চরম সত্যটা তুমি জানো, তোমার অবচেতন মন এটা জানে, আর তাই তুমি সব সময় ভয়ে থাকো। এই বুঝি চাকরিটা গেল, এই বুঝি ব্যবসাটা ডুবল, এই বুঝি আমি অযোগ্য হয়ে গেলাম। এই ভয় থেকে তুমি সবার সব অন্যায় আবদার মেনে নাও। তুমি ভাবছো সবাইকে খুশি রাখলে হয়তো আমার প্রয়োজনীয়তা ফুরোবে না। তুমি টাকার মেশিন হয়ে গেছো, ইমোশনের ডাস্টবিন হয়ে গেছো। যার যা ময়লা ইমোশন, রাগ, ক্ষোভ সব তোমার ওপর ঝেড়ে দিয়ে যায়, আর তুমি ভালো মানুষ সেজে সব গিলছ। এখন সাইকোলজির গভীরে যাই। কেন তুমি টক্সিক বা বিষাক্ত সম্পর্কগুলো ছাড়তে পারছো না? কারণ তুমি ইমোশনাল ডিপেন্ডেন্সি বা মানসিক পরাধীনতায় ভুগছ। তুমি একা থাকতে ভয় পাও। তোমার মনে হয় ওরা আমাকে কষ্ট দিলেও তো আমার সাথে আছে, ওরা চলে গেলে আমি কার জন্য বাঁচব? এটা ভালোবাসার অভাব নয়, এটা আত্মসম্মানের অভাব। তুমি নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেলেছ যে কেউ এক ফোঁটা ভালোবাসা দিলে তুমি তার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত। তুমি কাঙালের মতো একটু অ্যাটেনশন, একটু কেয়ার ভিক করছো। আর যারা ম্যানিপুলেটর, যারা টক্সিক, তারা এটা বোঝে। তারা তোমার এই দুর্বলতার গন্ধে ছুটে আসে। তারা জানে তোমাকে চুষে খাওয়া সহজ। তোমাকে একটু গিল্ট ফিল দিলেই, অপরাধ বোধে ভোগালেই তুমি তাদের সব গাছ করে দেবে। তুমি লক্ষ্য করেছ, তুমি যাদের জন্য সবচেয়ে বেশি করো তারাই তোমাকে সবচেয়ে কম দাম দেয়। কেন? কারণ ইকোনমিক্সের বা অর্থনীতির একটা নিয়ম আছে, সাপ্লাই বেশি হলে ভ্যালিউ কমে যায়। তুমি নিজেকে এত বেশি অ্যাভেলেবল করে ফেলেছ, এত বেশি উজাড় করে দিয়েছ যে তাদের কাছে তোমার আর কোনো ভ্যালিউ নেই। তারা জানে তোমাকে লাথি মারলেও তুমি তাদের পায়েই পড়ে থাকবে। তুমি ভাবছ তুমি দয়ালু। না ভাই, ভুল ভাবছ। তুমি দুর্বল, উইক। দয়ালু সে যার ক্ষতি করার ক্ষমতা আছে কিন্তু করে না, আর যার ক্ষতি করার ক্ষমতাই নেই, যে ভয়ে চুপ থাকে, সে দয়ালু নয়, সে অসহায়। আমরা একটা ফেক জেনারেশন তৈরি করেছি। সোশ্যাল মিডিয়ায় হ্যাপি ফ্যামিলি ফটো আর ইনবক্সের ডিভোর্সের আলোচনা, বাইরে দামি গাড়ি আর ভেতরে ঋণের বোঝা, মুখে আলহামদুলিল্লাহ আর মনে আল্লাহকে প্রশ্ন, কেন আমাকেই এত কষ্ট দিচ্ছ? এই দ্বিমুখী জীবন তোমাকে ভেতর থেকে পৌঁছিয়ে দিচ্ছে। তুমি অভিনয় করতে করতে ক্লান্ত। ওই বোনটার কথা ভাবো, এখন মন খুলে হেসে কথা বলতেও ভয় লাগে, পরক্ষণেই যদি কাঁদতে হয়। এটা কি পরিমাণ মানসিক ট্রমা! এটাকে সাইকোলজিতে বলে চেরোফোবিয়া বা খুশিতে ভয় পাওয়া। সে বিশ্বাস করতে শুরু করেছে যে খুশি হওয়াটা একটা পাপ, বা খুশির পরেই শাস্তি আসবে। এটা আমাদের সমাজের তৈরি করা একটা রোগ। বেশি হেসো না, কাঁদতে হবে। এই কুসংস্কারটা আমাদের হাড়ে হাড়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেন আল্লাহ আমাদের খুশি দেখলে রেগে যান। না, আল্লাহ চান না তুমি কষ্টে থাকো। এই নিয়মগুলো আল্লাহর না, এগুলো মানুষের তৈরি করা কন্ট্রোল মেকানিজম, তোমাকে নিয়ন্ত্রণে রাখার কৌশল। আজ তোমাকে একটা কঠিন প্রশ্ন করতে চাই। তুমি কি আসলে বাঁচছ, নাকি শুধু মৃত্যুর অপেক্ষা করছো? তোমার জীবনের স্টিয়ারিংটা কি তোমার হাতে, নাকি পাশের সিটে বসা সমাজ, পরিবার আর আত্মীয়রা সেটা ঘোরাচ্ছে? যদি উত্তরটা নেগেটিভ হয়, তবে ভয় পেও না, কারণ রোগ ধরা পড়েছে মানে চিকিৎসার অর্ধেক কাজ শেষ। আমরা জানলাম কেন আমরা এমন। আমরা জানলাম সমাজ এবং পরিবার কিভাবে আমাদের ইমোশনাল ব্ল্যাকমেইল করে। কিন্তু এখন প্রশ্ন হলো, এখান থেকে বেরোবো কিভাবে? কিভাবে সেই মেরুদণ্ডটা সোজা করব? কিভাবে না বলবো এবং তারপরেও রাতে শান্তিতে ঘুমাবো?
কিভাবে নিজের ভ্যালু বাড়াবো যেন মানুষ আমাদের টেকেন ফর গ্রান্টেড না নিতে পারে। শোনো, একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে নাও। নোবডি ইজ কামিং টু সেভ ইউ। কেউ তোমাকে বাঁচাতে আসবে না, না তোমার বাবা, না তোমার স্বামী, না তোমার স্ত্রী, না সরকার। তোমার যুদ্ধের ময়দানে তুমি একা, একদম একা। আর এই একাকিত্বটাই তোমার সবচেয়ে বড় শক্তি, যদি তুমি এটাকে ব্যবহার করতে জানো। এখন আমি তোমাকে কিছু অ্যাকশনেবল স্টেপস বা কাজের কথা বলবো। এগুলো শুনতে কঠোর মনে হতে পারে আমি তোমাকে স্বার্থপর হতে বলছি। হ্যাঁ, আমি তাই বলছি, কারণ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা স্বার্থপরতা নয়, এটা টিকে থাকার লড়াই, সার্ভাইভাল ইনস্টিংক্ট। 1. না বলার আর্ট শিখতে হবে, দ্য পাওয়ার অফ নো। আজ থেকে, এই মুহূর্ত থেকে না বলা শুরু করো। যে আত্মীয় তোমাকে অপমান করে তার বাড়িতে যাওয়া বন্ধ করো, না। যে বন্ধু শুধু প্রয়োজনে ফোন দেয় তার ফোন ধরা বন্ধ করো, না। যে কাজটা করতে তোমার আত্মা সায় দেয় না সেটা করা বন্ধ করো, না। সমাজ তোমাকে বলবে তুমি বদলে গেছো, তুমি অহংকারী হয়ে গেছো। ওদের বলতে দাও। মনে রেখো, যখন তুমি নিজের বাউন্ডারি বা সীমানা তৈরি করো তখন কেবল তারাই রাগ করে যারা এতকাল তোমার সেই সীমানা লঙ্ঘন করে ফায়দা লুটত। তাদের রাগ বা অভিমান তোমার দেখার বিষয় না। বোন, তুমি যে লিখেছ বড় মেয়ের হাসি বিসর্জন দিয়েছি, আজ থেকে সেই বিসর্জন দেওয়া বন্ধ করো। কেউ যদি তোমার হাসিতে অখুশি হয় তবে সেটা তাদের সমস্যা, তোমার না। তুমি কারোর হাতের পুতুল নও। আল্লাহ তোমাকে স্বাধীন সত্তা দিয়ে পাঠিয়েছেন, কারোর মন জুগিয়ে চলার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি। হয়তো ভাবছ, তাহলে তো সবাই আমাকে খারাপ বলবে। বলুক, বিশ্বাস করো, মানুষের চোখে ভালো হয়ে ধুকে ধুকে মরার চেয়ে নিজের চোখে খারাপ হয়ে রাজকীয়ভাবে বাঁচা অনেক শ্রেয়। তুমি দুনিয়ার সবাইকে খুশি করতে পারবে না। তুমি পিৎজা বা বিরিয়ানি নও। এমনকি মানুষ বিরিয়ানি নিয়েও খুঁত ধরে। তুমি তো রক্তমাংসের মানুষ। তাই ওই গুড বয় বা গুড গার্ল হওয়ার মেডেলটা ছুঁড়ে ফেলে দাও। 2. নির্লিপ্ততা বা ডিটাচমেন্ট প্র্যাকটিস করো। এটা একটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক লেভেল। এর মানে হলো, কারো থাকার বা না থাকায় তোমার ভেতরের শান্তি নষ্ট হবে না। স্টোইসিজম আমাদের শেখায় আমরা বাইরের ঘটনা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু সেই ঘটনায় আমরা কিভাবে রিয়্যাক্ট করব সেটা নিয়ন্ত্রণ করতে পারি। তোমার স্বামী বা স্ত্রী তোমাকে কটু কথা বলল, আগে তুমি হয়তো কাঁদতে, ঝগড়া করতে। এখন তুমি চুপ থাকবে, উত্তর দেবে না, তাকে ইগনোর করবে। যখন তুমি কারো কথায় প্রভাবিত হওয়া বন্ধ করে দাও, তখন তুমি তাদের হাত থেকে তোমার রিমোট কন্ট্রোলটা কেড়ে নিলে। তারা তোমাকে রাগাতে চায়, কষ্ট দিতে চায়। তুমি যদি রাগ বা কষ্ট প্রকাশ না করো, তবে তারা হেরে গেল। তোমার এই নীরবতা তাদের চিৎকারের চেয়েও বেশি শব্দ করবে। মনে রেখো, যার থাকার সে হাজার ঝড়ের মাঝেও থাকবে, আর যার যাওয়ার সে অজুহাত খুঁজবে। তাই দরজা খুলে রাখো, যে আসতে চায় আসুক, যে যেতে চায় যাক। কারো জন্য জীবন থেমে থাকে না। 3. সাইলেন্ট গ্রাইন্ড বা নিজের সাম্রাজ্য গড়া। ভাই, এবার তোমার পালা। পুরুষ হিসেবে তোমার ভ্যালু তখনই বাড়বে যখন তুমি নিজেকে তৈরি করবে। কান্নাকাটি করে ভিকটিম সেজে সহানুভূতি পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। মানুষ দুর্বলকে দয়া করে, কিন্তু সবলকে সম্মান করে। আজ থেকে মাঙ্ক মোড অন করো। বাজে আড্ডা, অপ্রয়োজনীয় স্ক্রলিং, ফালতু রিলেশনশিপ ড্রামা সব বাদ। ফোকাস করো তোমার শরীরে, তোমার পকেটে, তোমার স্কিলে। জিমে যাও বা ঘরে ব্যায়াম করো। শরীরটা যখন লোহার মতো শক্ত হবে, মনটাও তখন শক্ত হবে। টাকা ইনকামের নতুন রাস্তা খোঁজো, স্কিল শেখো, রাত জেগে কাজ করো। সমাজ খুব নিষ্ঠুর। পকেটে টাকা থাকলে তোমার বোকামিকেও মানুষ দারুণ সেন্স অফ হিউমার বলবে, আর টাকা না থাকলে তোমার জ্ঞানগর্ভ কথাকেও ফালতু বকবক বলবে। তাই নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেখানে তোমাকে ইগনোর করা অসম্ভব হয়ে পড়ে। বিকাম আনডেনায়েবল। বোনদের বলছি, তোমরাও বসে থেকো না। অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের জন্য অক্সিজেনের মতো। তোমার যদি নিজের ইনকাম থাকে, তবে ছোটখাটো শখের জন্য বা চিকিৎসার জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। তখন দেখবে শ্বশুরবাড়ি বা স্বামীর বাড়িতেও তোমার কথার ওজন বাড়ছে। পর নির্ভরশীলতা মানুষকে দুর্বল করে দেয়, স্বনির্ভরতা তোমাকে মুক্তি দেয়। 4. আধ্যাত্মিক কানেকশন। সবচেয়ে বড় শক্তি কোথায় জানো? ওই ওপরওয়ালার কাছে। মানুষ বেইমানি করবে, ছেড়ে যাবে, ভুলে যাবে, কিন্তু তোমার সৃষ্টিকর্তা তোমাকে ছাড়বেন না। শেষ রাতে যখন কান্না পায়, তখন বালিশে মুখ না গুজে জায়নামাজে দাঁড়াও। তোমার সব অভিযোগ, সব কষ্ট তাকে বলো।
মানুষকে নিজের দুর্বলতা দেখালে তারা সেটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, কিন্তু আল্লাহকে দুর্বলতা দেখালে তিনি তোমাকে শক্তি দেন। যেদিন তুমি বুঝবে যে আল্লাহ আমার সাথে আছেন, আমার আর কাউকে দরকার নেই, সেদিন দেখবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আর ভয় দেখাতে পারছে না। ওই বোনটা লিখেছে, ভয় লাগে হাসতে। বোন, তুমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। তোমার হাসিটা আল্লাহর দান, সেটা কেড়ে নেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। 5. ক্ষমা করো, কিন্তু ভুলো না। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ওপর রাগ পুষে রেখো না, কারণ রাগ হলো জ্বলন্ত কয়লার মতো। তুমি অন্যের দিকে ছুঁড়বে উদে হাতে ধরে রাখলে ওটা আগে তোমাকেই পোড়াবে। তাদের ক্ষমা করে দাও, কিন্তু তাদের আর বিশ্বাস করো না। ক্ষমা মানে এই নয় যে তাদের আবার তোমার জীবনে জায়গা দেবে। ক্ষমা মানে হলো তুমি তাদের কর্মের ফল আল্লাহর হাতে ছেড়ে দিলে এবং নিজের মনকে বিষমুক্ত করলে। ট্রান্সফরমেশন বা পরিবর্তনের লক্ষণ। কখন বুঝবে তুমি বদলে যাচ্ছ? 1. যখন একা থাকতে তোমার আর খারাপ লাগবে না, বরং শান্তি লাগবে। 2. যখন কেউ তোমাকে ভুল বুঝলে তুমি আর নিজেকে প্রমাণ করতে যাবে না, তুমি শুধু হাসবে এবং মনে মনে বলবে, যা ভাবার ভাবো। 3. যখন তুমি ছোটখাটো বিষয় নিয়ে আর উত্তেজিত হবে না। 4. যখন তুমি বুঝবে তোমার ভালো থাকার দায়িত্ব একান্তই তোমার। দেখো, এই রাস্তাটা সহজ নয়। যখন তুমি বদলাতে শুরু করবে তখন তোমার অনেক আপন মানুষ তোমাকে ছেড়ে যাবে, অনেক বন্ধু হারিয়ে যাবে, তোমাকে অনেকে ভুল বুঝবে। এটাকে ভয় পেও না, এটাকে ভাবো ডিটক্স বা বিষমুক্তকরণ প্রক্রিয়া। গাছ যেমন নতুন পাতা গজানোর জন্য পুরনো পাতা ঝরিয়ে ফেলে, তোমার জীবনেও নতুন ভালো মানুষ আসার জন্য পুরনো টক্সিক মানুষদের ঝরে পড়তে হবে। এটা প্রকৃতির নিয়ম। তোমার জীবনটা একটা সিনেমার মতো। এতদিন তুমি ছিলে পার্শ্ব চরিত্র বা সাইড ক্যারেক্টার, তুমি শুধু অন্যদের হিরো হতে সাহায্য করেছ। আজ থেকে স্ক্রিপ্ট বদলাও। আজ থেকে তুমিই এই সিনেমার ডিরেক্টর, তুমিই হিরো। এই সিনেমায় দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু ক্লাইম্যাক্সে তুমি হারবে না। নিজেকে তৈরি করো এমনভাবে যেন 5 বছর পর যারা তোমাকে অবহেলা করেছিল তারা তোমার দিকে তাকিয়ে আফসোস করে। প্রতিশোধ নিও না। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের বিশাল উন্নতি করা, ম্যাসিভ সাকসেস। ওরা তোমাকে ভাঙতে চেয়েছিল, দেখাও ওদের যে তুমি ভাঙার জিনিস নও, তুমি গড়তে জানো। শোনো, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমি অনেক কথা বলেছি, সাইকোলজি, সমাজ, বাস্তবতা, সলিউশন সব নিয়ে কথা হলো। কিন্তু সত্যি কথা কি জানো? এই ভিডিওটা শেষ হওয়ার পর তুমি যখন ফোনটা পকেটে রাখবে তখন আসল যুদ্ধটা শুরু হবে। জ্ঞান বা নলেজ কোনো শক্তি নয় যদি না সেটাকে তুমি কাজে লাগাও। ইনফরমেশন উইদাউট এক্সিকিউশন ইজ জাস্ট বার্ডেন। প্রয়োগ ছাড়া জ্ঞান শুধুই বোঝা। তুমি হয়তো এখন খুব মোটিভেটেড ফিল করছো, মনে হচ্ছে হ্যাঁ আমি সব বদলে ফেলব। কিন্তু কাল সকালে যখন ঘুম ভাঙবে, সেই পুরনো অভ্যাস, সেই পুরনো ভয় আবার তোমাকে ঘিরে ধরবে। শয়তান তোমাকে কানে কানে বলবে, থাক না, আজ বাদ দে, কাল থেকে শুরু করিস। ওই মুহূর্তটাই হলো তোমার পরীক্ষা। ওই মুহূর্তে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি আবার সেই পুরনো ভীতু পিপল প্লিজার হয়ে বেঁচে থাকবে, নাকি তুমি নতুন এক তুমি হয়ে বিছানা ছাড়বে। আমার ওই বোনটি যে কমেন্ট করেছিল, তোমাকে বিশেষ করে বলছি। বোন, তুমি লিখেছ বড় মেয়ের হাসি ওই বিবাহের আগুনে পোড়াতে হয়েছে। আগুন খুব শক্তিশালী জিনিস। আগুন দিয়ে যেমন পোড়ানো যায়, তেমনি আগুন দিয়ে ইস্পাত গলিয়ে তলোয়ারও বানানো যায়। তোমার জীবনের এই যে আগুন, এই যে কষ্ট, এটাকে দিয়ে নিজেকে পুড়িয়ে ফেলো না, বরং এই আগুন ব্যবহার করে নিজেকে ইস্পাতের মতো শক্ত করে গড়ে তোলো। তুমি যদি মা হয়ে থাকো বা ভবিষ্যতে মা হও, মনে রেখো তোমার সন্তান তোমাকে দেখেই বড় হবে। তুমি যদি একটা ভাঙা, হতাশ এবং ভীতু মানুষ হও, তবে তোমার সন্তানও শিখবে যে জীবন মানেই শুধু স্যাক্রিফাইস আর কান্না। তুমি কি চাও তোমার মেয়েও তোমার মতো ভাগ্য বরণ করুক? নিশ্চয়ই চাও না। তাহলে নিজের জন্য না হোক, অন্তত পরবর্তী প্রজন্মের জন্য মেরুদণ্ড সোজা করো। তোমার হাসির শব্দটা যেন তোমার ঘরের দেয়াল ভেদ করে বাইরে যায়। ভয় পেও না। আল্লাহ তোমাকে দুর্বল করে বানাননি, সমাজ তোমাকে দুর্বল বানিয়েছে। সেই শেকল ভাঙার দায়িত্ব তোমার। আর আমার ভাইরা যারা শুনছ, জীবনটা কোনো রিহার্সাল নয়, একটাই জীবন, আর সেটা খুব ছোট। অন্যকে খুশি করতে গিয়ে, বসের মন রক্ষা করতে গিয়ে, আত্মীয়দের বাহবা পেঠে গিয়ে তুমি যদি নিজের জীবনটাকেই উপভোগ না করো, তবে শেষ বয়সে যখন হাসপাতালের বেডে শুয়ে থাকবে তখন খুব আফসোস হবে। তখন মনে হবে, ইস, যদি আমি নিজের মতো করে বাঁচতাম। কিন্তু তখন আর সময় থাকবে না। সময় এখনই,
একটা কথা মনে রেখো, তুমি মোমবাতি নাও যে নিজেকে জ্বালিয়ে অন্যকে আলো দেবে। তুমি হলে সূর্য। সূর্য নিজেও জ্বলে, কিন্তু সে ফুরিয়ে যায় না। সে নিজের অস্তিত্ব বজায় রেখে পৃথিবীকে আলো দেয়। নিজেকে ভালোবাসো, এটাকে স্বার্থপরতা ভেবো না। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্যকেও ভালোবাসতে পারে না। একটা খালি গ্লাস থেকে তুমি অন্যকে পানি খাওয়াতে পারবে না। আগে নিজের গ্লাস ভরো। আজকের পর থেকে কেউ যদি তোমাকে অপমান করে, চুপ থাকবে। কেউ যদি তোমাকে ছেড়ে যায়, দরজা লাগিয়ে দেবে। কেউ যদি তোমার মূল্য না বোঝে, নিজেকে তাদের কাছ থেকে সরিয়ে নেবে। তুমি কারো অপশন নাও, তুমি হলে প্রায়োরিটি। যদি তারে তোমাকে সেই সম্মান না দেয়, তবে তাদের তোমার জীবনে থাকার কোনো অধিকার নেই। আমরা এখানে একটা কমিউনিটি তৈরি করছি। এটা শুধু একটা ইউটিউব চ্যানেল না, এটা হলো সেই সব মানুষের আড্ডাখানা যারা জীবনের ঝড়ে লণ্ডভণ্ড হয়েও আবার উঠে দাঁড়িয়েছে, যারা মিথ্যে হাসি হাসে না, যারা সত্যকে ভয় পায় না। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ের কোনো একটা কোণায় আঘাত করে থাকে, যদি মনে হয় যে আমি তোমার মনের কথাগুলোই বলেছি, তবে কমেন্ট বক্সে একটা কথা লিখে যাও। লিখবে, আমি আর হারাবো না, অর্থাৎ আই উইল নট লুজ মাইসেলফ অ্যাগেন। অথবা ইংরেজিতে লিখতে পারো, আই অ্যাম ইনাফ। আমি দেখতে চাই কতজন আসল যোদ্ধা আমার সাথে আছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার কথা বলবো না। যদি মনে করো এই কথাগুলো তোমার দরকার, যদি মনে করো সপ্তাহে অন্তত একবার এই রিয়ালিটি চেক বা কটু সত্য কথাগুলো তোমার শোনা উচিত, যাতে তুমি আবার লাইনচ্যুত না হও, তবেই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিড় বাড়ানোর দরকার নেই, আমার শুধু কিছু কোয়ালিটি মানুষ দরকার। ভালো থেকো, কিন্তু তার চেয়েও বড় কথা, সতর্ক থেকো। নিজের হাসির চাবিটা আর কখনো অন্যের পকেটে রেখো না। দেখা হবে বিজয়ের মিছিলে, ইনশাল্লাহ।